মাসেল কয়টা? তিনটা না, বললাম না তিনটা, স্মুথ মাসেল, স্কেলেটাল মাসেল, আর একটা হচ্ছে কার্ডিয়াক মাসেল। কার্ডিয়াক মাসেল হচ্ছে হার্ট। এই কার্ডিয়াক মাসেলটা যখন কাজ করতে পারে না, যে কোনো কারণে কাজ করতে পারে না, হ্যাঁ হার্টেও মাসেল থাকে। হার্ট গঠন হয় আমাদের স্কেলেটাল মাসেল তো আমরা জানি এই বোনস গুলা, স্কেলেটাল মাসেল মানে যে হাড় গুলা, এগুলো হচ্ছে স্কেলেটাল। স্মুথ মাসেল হচ্ছে ভিসারা গুলা, বিভিন্ন ধরনের ভিসারা। কিন্তু হার্টে মাত্র এটা হচ্ছে আলাদা মাসেল, এটা হচ্ছে কার্ডিয়াক মাসেল। এই হার্টের যে মাসেল গুলা থাকে, এইটা এই যে কাভারটা থাকে, এই এটা একটা আলাদা মাসেল থাকে, এটার নাম হচ্ছে কার্ডিয়াক মাসেল। এই কার্ডিয়াক মাসেল গুলো যখন কাজ করতে পারে না, এটা পটাশিয়ামের কারণে কমে যাওয়ার কারণে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যেতে পারে, বিভিন্ন কারণে হয়ে যেতে পারে, ফ্লুইড ইমব্যালেন্সের জন্য হয়ে যেতে পারে, হার্ট কাজ করতে পারবে না মাসেলটা, এর ফলে যে শকটা হবে সেটা হচ্ছে কার্ডিওজেনিক শক। আর ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, হার্টের যে আমরা জানি এট্রিয়াম ভেন্ট্রিকল, চারটা না, রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। হ্যাঁ, এই ভেন্ট্রিকল এরপরে ফিব্রিলেশন যদি ডেভেলপ করে, ভেন্ট্রিকল যখন ঠিকমতো কাজ করতে পারবে না, তখন ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন ডেভেলপ করে। হার্টের যে চারটা কি বলে চেম্বার আছে, এই চেম্বারের মধ্যে ভেন্ট্রিকল যখন কাজ করতে পারে না, সেটা হচ্ছে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। আর ভেন্ট্রিকুলার টাকিকার্ডিয়া, ভেন্ট্রিকল যখন অতিরিক্তভাবে স্পন্দন করে, পাম্প করে, এর ফলে আমরা জানি টাকিকার্ডিয়া কখন ডেভেলপ করে, 100 এমনি নর্মাল পেশেন্টের 100-এর উপর যদি হার্টবিট করে সেটাকে টাকিকার্ডিয়া বলে। আর বাচ্চাদের সেটা 100 থেকে 160, এটা হচ্ছে নর্মাল। এর বেশি যদি করে, 160 বেশি যদি করে হার্ট পাম্প, সেটা হচ্ছে টাকিকার্ডিয়া বলে। সেরকম ভেন্ট্রিকল যদি টাকিকার্ডিয়া বলতে এটা কি হার্টের যে পালস রেট না বিট হার্টের বিট দেওয়ার ক্ষমতা দেখুন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্টেথোস্কোপ দিয়েও দেখা যায়, এখানেও দেখা যায়। এই বিটটা যখন অতিরিক্ত করে, সেটা হচ্ছে ভেন্ট্রিকুলার টাকিকার্ডিয়া। মানে 1 মিনিটের মধ্যে অ্যাডাল্ট মানুষের হচ্ছে 1 মিনিটে 100 বার, 100টা ধরো নরমাল, মানে 60 থেকে 100, 60 থেকে 100 বা 70 থেকে 100, একেবারে একুরেট হচ্ছে 70 থেকে 100 কিংবা 90 এর মধ্যে থাকলে খুব ভালো, 70, 75, 80 এর মধ্যে থাকলে খুব ভালো। যদি 100 বেশি যায়, সেটা টাকিকার্ডিয়া বলে। আর যদি 60 এর নিচে চলে যায়, এটা ব্র্যাডিকার্ডিয়া হয়ে যাবে। এটা কি অ্যাডাল্ট বাচ্চাদের ক্ষেত্রে সবার? না, বাচ্চাদের বললাম তো, বাচ্চাদের 100 থেকে 160 নরমাল। আর যদি 100 নিচে থাকে, এটা ব্র্যাডিকার্ডিয়া, বাচ্চাদের জন্য খারাপ। আর যদি 160 বেশি থাকে, এটা টাকিকার্ডিয়া হয়ে যাবে। টাকিকার্ডিয়া আর যেটা বললাম স্যার একটু যদি লিখে কি বোর্ডে যদি একটু লিখে দেন টাকিকার্ডিয়া। Bradycardia less than 60. কি অ্যাবভ হচ্ছে? হচ্ছে সাইডের নিচে 100 উপরে গেলে হচ্ছে 60 থেকে 100, তাহলে হচ্ছে কি নরমাল। হ্যাঁ, আর বাচ্চাদেরটা হচ্ছে 100 to 60। থেকে 160। স্যার যদি 100 নিচে চলে যায়, 100 নিচে না, 60 নিচে চলে যায় বাচ্চাদের ক্ষেত্রে, 100 নিচে যদি চলে যায়, তাহলে হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া। স্পেলিং একটু বলবেন? বিআরএ ব্রা ডিআইডি, ব্রাডি লেখা আছে তো, বিআরএ ব্রা ডিআইডি, ব্র্যাডিকার্ডিয়া, সিআর ডিআইআর। আর যদি 160 বুঝছো? ওকে লিখিয়ে দিন। আচ্ছা একটু আমি বলে দিচ্ছি। টাকিকার্ডিয়া, সিআর ডিআইএ, সিআর ডিআইএ, ডিআইএ,
DIA নিউরোজেনিক শক। আমাদের শরীরে অসংখ্য নিউরন থাকে, হ্যাঁ, এর ফলে যেগুলো শক হয়, নিউরন যদি ঠিকমতো কাজ করতে পারে না, এর ফলে নিউরোজেনিক শক হয়। হ্যাঁ, নিউরোজেনিক শকের কারণগুলো এখানে বলছে, প্রশ্নের উত্তর আমি বলে দিই। নিউরোজেনিক হচ্ছে লো ব্লাড প্রেশার, বিপি যদি কি করে ফল করে, বিপি ফল করবে, অকেশনালি লো হার্ট রেট যেটা বললাম, হার্ট রেট কত, 60 to 100, এটা 70 to 100 হচ্ছে আইডিয়াল, আর 60টাও বলা যেতে পারে, 60 কি সাধারণত অনেকেরই থাকে। যদি 60 to 100 এর 60 নিচে থাকে তাহলে হচ্ছে এটা হার্ট রেটটা লো, occasionally with slow heart rate। স্লো হার্ট রেট এটা হচ্ছে 60 এর নিচে যদি থাকে। সাধারণত স্লো উইক হার্ট রেট, কখনো কখনো মানুষের পালস পাওয়া যায় না, দেখা যায় ডায়রিয়া বিভিন্ন সিভিয়ার শকে গেলে পেশেন্টের পালস পাওয়া যায় না, ওটা হচ্ছে উইক হার্ট রেট। তাহলে হচ্ছে নিউরোজেনিক শকের কারণ হচ্ছে লো ব্লাড প্রেশার, অকেশনালি স্লো হার্ট রেট, কখনো কখনো স্লো হার্ট রেট দেখা দিবে। আর ড্যামেজ অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আমাদের শরীরে যে ব্রেনের সাথে নির্ভর করে একটা সেন্ট্রাল একটা পেরিফেরাল নার্ভাস সিস্টেম, এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যখন ড্যামেজ হয়ে যায় ব্রেনের সাথে রিলেটেড যেটা, তাহলে হচ্ছে নিউরোজেনিক শকের কারণ হচ্ছে ব্লাড প্রেশার যদি অনেক কমে যায়, হার্ট রেটটা যদি কমে যায়, সাথে কি থাকবে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা ড্যামেজ হয়ে যাবে, কাজ করবে না ঠিকমতো। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ড্যামেজ হয়ে যায়। দেখো না কতগুলো পেশেন্ট যখন অ্যাক্সিডেন্ট করে, সিভিয়ার ব্রেন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট করে, ইন্টারনাল হিমোরেজ হয়, সাবঅ্যাকুইনেটে হিমোরেজ হয়। সেই হিমোরেজের ফলে পেশেন্টের সেরেব্রাম কিংবা কথা বলার ক্ষমতা কমে যায়, রেসপন্স করতে পারে না, তার নার্ভের সমস্যা দেখা দেয়। এটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। পেরিফেরাল মানে সেন্ট্রাল নার্ভাস কোন জায়গায় থাকে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর একটা পেরিফেরাল। সেন্ট্রাল হচ্ছে নিউরনের ক্ষেত্রে, নিউরন। আর কতগুলো আমার নার্ভ থাকে না, ক্রেনিয়াল নার্ভ, ক্রেনিয়াল কয় জোড়া? 9 জোড়া, 10 জোড়া মেবি, আমার তো মনে হয়েছে। হ্যাঁ, ক্রেনিয়াল নার্ভ মোটর একটা হচ্ছে সেন্সরি সাপ্লাই দেন। হ্যাঁ, এর মধ্যে মিক্স ক্রেনিয়াল নার্ভ 10টার মধ্যে 5টা সেন্সরি, 5টা মিক্স, 3টা সেন্সরি, 1 2 3। হ্যাঁ, 1 2 হচ্ছে নামে তো খেয়াল হারিয়ে গেল, ক্রেনিয়াল নার্ভটা কি হয়, অলফ্যাক্টরি, আমাদের ঘ্রাণ পাই, অলফ্যাক্টরি, অপটিক, ওকুলোমোটর, টোকলে, টাইজেমিনাল, এগুলো এরকম করে 10টা। এর মধ্যে 1 2 3, এটা হচ্ছে 1 2 3, এটা হচ্ছে সেন্সরি সাপ্লাই দেয়। আমরা যে এটা হচ্ছে দেখেন, টাচ করলে বুঝতে পারছো এটা সেন্সরি সাপ্লাই দিবে, এটা পেরিফেরালের একটা পার্ট। হ্যাঁ, যেরকম ব্রেনের সাথে যে রিলেটেড, ব্রেন স্টিম, ব্রেন মেডুলা, পন্স, এটার সাথে রিলেটেড সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলে। আর বাকি যে এগুলো মোটর এগুলো নিয়ে যাচ্ছে, এটাও কিন্তু নার্ভাস সিস্টেমের মধ্যেই পড়েছে, কারণ সেন্স পাচ্ছি আমি। হ্যাঁ, এটা পেরিফেরালের মধ্যে পড়ে। এটা যখন সেন্ট্রাল নার্ভ সিস্টেমের মধ্যে কি হেডটা পড়ে? হ্যাঁ, হেড পড়ে, হ্যাঁ, হেডের পড়ে, এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। 2 নম্বরে দেখো ব্রেন ইনজুরি। এই ব্রেন ইনজুরি দেখো, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে ব্রেন ইনজুরি যদি হয়, কোনো কারণে ব্রেন ইনজুরি হতে পারে না, রোড ট্রাফিক কারণে হতে পারে, অতিরিক্ত প্রেশারের কারণে স্ট্রোক করে পেশেন্ট, ইন্টারনাল হিমোরেজ হতে পারে, মানে ভিতরে ব্লাড জমে যেতে পারে। আর স্পাইনাল কর্ড ইনজুরি, একটা হচ্ছে স্পাইনাল কর্ড ইনজুরি। স্পাইন যেরকম আমাদের ভার্টিব্রা আছে না, 32 মনে হয়, 32 না 32টা ভার্টিব্রার মধ্যে স্পাইনাল কর্ড থাকে, ওটা ব্রেনের সাথে সংযুক্ত করা থাকে। হ্যাঁ, ওই স্পাইনাল কর্ড যদি স্পাইনাল ভার্টিব্রাল ফ্র্যাকচার হয়ে ওখানে যদি ইনজুরি হয় স্পাইনাল কর্ডে, তখন
এটা নিউরোজেনিক শক ডেভেলপ করতে পারে পেশেন্টের। এটা বলো, এটা কি বুঝো নাকি? নিউরোজেনিক শক নার্ভের সাথে সম্পর্কিত। একটা হচ্ছে স্পাইনাল কর্ড ইনজুরি হতে পারে, ব্রেন ইনজুরি হতে পারে, বিভিন্ন ধরনের নার্ভ ইনজুরি হতে পারে। এর ফলে কি হতে পারে? ব্লাড প্রেশার কমে যেতে পারে, হার্ট রেট কমে যেতে পারে, আর হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ড্যামেজ হয়ে যেতে পারে। এটা হচ্ছে নিউরোজেনিক শক হতে পারে। কি কি ক্লিনিক্যাল ফিচার নিয়ে তোমার কাছে আসবে? পেশেন্ট অনসেট হাইপোটেনশন ফ্রম দ্য মেসিভ ভেসোডাইলেশন। হ্যাঁ, পেশেন্ট হাইপোটেনশন হয়ে যেতে পারে, পেশেন্টের কি হবে? ব্লাড প্রেশারটা কমে যাবে। হাইপোটেনশন মানে ব্লাড প্রেশার কমে যাওয়া। হ্যাঁ, হাইপোটেনশন হয়ে মেসিভ ভেসোডাইলেশন, ভেসেলগুলো ডাইলেটেড হয়ে যাবে। একটা ভেসেল যেরকম থাকে, হ্যাঁ, ভেসেল একটা স্ট্রাকচার থাকে, এই স্ট্রাকচারটা যখন বেশি করে ডাইলেটেড হবে, তাহলে ব্লাডের ফোর্সটা কি কমে যাবে না? যখন কোনো কারণে একটা ভেসেল ডাইলেটেড হয়ে যায় তখন ওর ব্লাড ফোর্সটা তো কমে যাবে। মানে ওটা হচ্ছে আগের চেয়ে আরো হ্যাঁ হ্যাঁ, আর একটু ছোট ওয়াইড হবে, ওয়াইড হবে। সো যত চিকন হলে তো দ্রুত যাবে, তখন প্রেশারটা বেড়ে যাবে। আর যদি ওয়াইড হয় তখন কি ব্লাডটা স্লো যাবে না, তখন প্রেশারটা কমে যাবে। ওয়াইড বলতে এটা কি ছোট হবে না? হ্যাঁ, মানে ওয়াইড বলতে আপনি কি বোঝাতে, ওটা কি? এইটা ধরো ভেসেল, হ্যাঁ, যাচ্ছে, এর ফলে এইটা কোথাও কোথাও ডাইলেটেড হয়ে যাবে। আচ্ছা, কোথাও কোথাও একটু ছোট হয়ে যাবে। হ্যাঁ, আর ডাইলেটেড মানে বুঝো না? ডাইলেটেড মানে হচ্ছে চওড়া হওয়া, আর কনস্ট্রিক্টেড মানে চিপাই দিচ্ছে, বুঝছো? ডাইলেট মানে চওড়া চওড়া হওয়া। চওড়া হলে বেশি যাবে না? হ্যাঁ, বেশি যাবে। তখন কি কোনো একটা জায়গা যখন বেশি যায় তখন সেটা ফর্সটা কমে যাবে, ফর্সটা কমে যাবে না? আর যদি সেটা চিকন হয়, ওটাতে চিকন জিনিসের উপর যদি একটা ফ্লো দেওয়া যায়, ওখানে কি হবে? বেশি জোরে যাবে না, চাপটা বেশি থাকবে না। যদি বড় একটা টিউব লাইনের কথায় বলো, পাইপ লাইনের কথায় বলো, বড় লাইন যদি হয়, সেখানে ফোর্সটা যতটুক যাবে, যদি একই পরিমাণ ব্লাড যায়, ধরো এইটুক যাচ্ছে, এইটুক পানি যাচ্ছে এখানকার মধ্যে, এখানে যখন ঢালবা এখানের মধ্যে অল্প অল্প ফোর্সে যাবে, ধীরে যাবে, জোরে যাবে, কিন্তু তার চাপটা কম থাকবে। চাপ বুঝছো? বুঝাতে পারছি না আমি? হ্যাঁ, ফোর্সটা কম থাকবে না। হ্যাঁ, আর যদি এটা চিকন লাইন হয়, হ্যাঁ, ওটাতে চিকন লাইন হলে ফোর্সটা বেশি থাকবে না, চাপ দেওয়া গেলে ওখানে সিরিঞ্জে যেমন চাপ দেয় তখন ফোর্সটা বেশি, হ্যাঁ, শরীরটা বেশি দূরে যায় না, ওইটাই বলতেছি। তারপর হচ্ছে রেপিডলি হাইপোটেনশন হবে, ব্লাড প্রেশারটা কমে যাবে। পসিবল ব্র্যাডিকার্ডিয়া। ব্র্যাডিকার্ডিয়া মানে তো বলছো, ব্র্যাডিকার্ডিয়া কাকে বলে? ব্র্যাডিকার্ডিয়া হচ্ছে যদি পালস রেট কমে যায়, হ্যাঁ, সেটা ব্র্যাডিকার্ডিয়া। নো টাকিকার্ডিয়া প্রেজেন্ট বিকজ অফ লস অফ সিম্পেথিক টোন। সিম্পেথেটিক আর প্যারাসিম্পেথেটিক, হ্যাঁ, এটা হচ্ছে নার্ভাস সিস্টেমের একটা পার্ট। সিম্পেথেটিক টোনটা কমে গেলে পেশেন্ট ব্র্যাডিকার্ডিয়া ডেভেলপ করবে। হ্যাঁ, এর ফলে কি হবে? নিউরোজেনিক শকের ফিচার এটা। আর হাইপোটেনশন, হাইপোটেনশন তো বুঝছো, হাইপোটেনশন উইথ ওয়াইড পালস প্রেশার, হাইপোটেনশন ডেভেলপ করবে। আর হচ্ছে ওয়ার্ম ফ্লাশি স্কিন, পেশেন্টকে কি বলে? ওয়ার্ম মানে হচ্ছে গরম, আর্দ্র, স্কিনটা আর্দ্র দেখা দেবে, গরম দেখা দেবে, আর্দ্রতা বেশি দেখা দেবে, আর্দ্রতা। তাহলে নিউরোজেনিক শকের ফিচারগুলো কি কি তুমি এবার বলো? কি কি দেখা দিবে? পেশেন্ট হাইপোটেনশন দেখা দিবে, ব্র্যাডিকার্ডিয়া দেখা দেবে, আর কি প্রথম থেকে বলতেছে? হ্যাঁ, না এটা নেই, 14টাই বলতেছি, 14। হ্যাঁ, তাহলে আমি একটু নোট করে নিই। হ্যাঁ হ্যাঁ, সাইডে নাও। রেপিড অনসেট হাইপোটেনশন, হাইপোটেনশন দেখা দেবে, মানে ব্লাড প্রেশার কমে যাবে। এরপরে ব্র্যাডিকার্ডিয়া হবে। ব্র্যাডিকার্ডিয়া তো বুঝছো? ব্র্যাডিকার্ডিয়া মানে হচ্ছে পালস কমে যাবে। হ্যাঁ, ব্র্যাডিকার্ডিয়া হবে, কোনো টাকিকার্ডিয়া হবে না কিন্তু। ব্র্যাডিকার্ডিয়া হবে। হ্যাঁ, এক নাম্বার আর কি? হাইপোটেনশন সাথে ওয়াইড পালস পাওয়া, ওয়াইড পালস প্রেশার, হাইপোটেনশন আর ওয়ার্ম স্কিন, ওয়ার্ম এন্ড ফ্লাশেড স্কিন। এটা কি এক নাম্বারটা বলতেছেন? না, 14 1 14 3
14.4 ও 4। ওয়ার্ম স্কিন দেখা দেবে। হ্যাঁ ওইটা তো হচ্ছে তাহলে প্রথম আমি ওয়ানে বলতেছি, প্রথম হচ্ছে রেপিড অনসেট হাইপারটেনশন। হ্যাঁ হাইপোটেনশন, হাইপার না। হাইপোটেনশন হ্যাঁ, মানে কি ব্লাড প্রেশার কমে যাবে? কমে যাবে, দ্রুত কমে যাবে। আচ্ছা হ্যাঁ, এরপর হচ্ছে এখানে ব্র্যাডিকার্ডিয়া হবে, পালস কমে যাবে। পালস কমে যাবে। হ্যাঁ, আর 2 নাম্বার ড্রাই স্কিন দেখা দিবে, ওয়ার্ম এন্ড ড্রাই স্কিন। মানে 2 নাম্বার হচ্ছে ড্রাই স্কিন দেখা দিবে না, 2 নাম্বার হচ্ছে পালস রেট কমে যাবে, ব্র্যাডিকার্ডিয়া হবে। ব্র্যাডিকার্ডিয়া লেখো না 2 নাম্বার, ব্র্যাডিকার্ডিয়া। হ্যাঁ লিখছো তো। পালস রেট কমে যাবে। এই 3 তে কি সমস্যা হবে? হাইপোটেনশন হবে, সাথে ওয়াইড পালস প্রেশার, পালসের প্রেশারটা বেশি দেখা দিবে। আচ্ছা হ্যাঁ, হাইপোটেনশন হাইপোটেনশন সাথে সাথে পালস প্রেশারটা বেশি দেখা দেবে। মানে প্রেশার বেড়ে যাবে। সাথে সাথে দেখা দিবে। হ্যাঁ, সাধারণত হয় না, এটা এক্সেপশনাল ভাবে দেখা দেবে। প্রেশার বেড়ে যাবে। আর কি বললাম? ড্রাই স্কিন দেখা দিবে, ওয়ার্ম এন্ড ড্রাই স্কিন, কি বলে আর্দ্র। ওই পালস প্রেশার যেটা, পালস প্রেশার বেড়ে যাবে। মানে পালস প্রেশার বলতে পালস রেট বেড়ে যাবে। হ্যাঁ, পালস প্রেশার বেড়ে যাবে, পালস রেট না, ওয়াইড পালস প্রেশার। তাহলে পালস প্রেশার বেড়ে যাবে আর হোয়াইট পালস প্রেশার এটা কি আলাদা নাকি? হ্যাঁ, না, এই হাইপোটেনশন সাথে সাথে যখন পেশেন্ট হাইপোটেনশন হবে, পেশেন্টের যখন প্রেশারটা কমে যাবে, সাথে সাথে ওর প্রেশার, পালসের যে প্রেশারটা বেড়ে যাবে। পালস রিলেটেড যে রেডিয়াল পালসের যে প্রেশারটা, ওটা বেড়ে যাবে। ওয়াইড পালস প্রেশার, হাইপোটেনশন, পেশেন্ট হাইপোটেনশন থাকবে, সাথে সাথে ওয়াইড পালস, তার পালস রেটটা বেড়ে যাবে। ওইটাই স্যার, তো আমরা যতটুকু জানি যে যদি প্রেশার বেড়ে যায় তাহলে পালস রেট কমে যায়, বা পালস রেট যদি বেড়ে যায় প্রেশার কমে যায়, তাহলে এই ক্ষেত্রে বিপরীত কেন? এটা তো এক্সেপশনাল বললাম তো, এটা হচ্ছে শকে যখন চলে যাবে তখন দেখা দেবে। পালস বেড়ে যাবে। আর 4 নাম্বার তো বললেনই যে চামড়া গরম দেখা দিবে। সাইকোলজিক্যাল শক, ভীতি বা আবেগে ইত্যাদি মানসিক অবস্থার পরিবর্তনের ফলে যে শক ঘটে, বুঝতে পারছো? বিভিন্ন কারণে, ভয়ের কারণে যে শক, পেশেন্ট ভয়ে শকে চলে যায়। সাইকোলজিক্যাল শক, মেন্টাল শক, একুট স্টেট ডিসঅর্ডার বা একুট স্ট্রেস রিঅ্যাকশনও বলা হয়। আপনজনের মৃত্যু বা সংবাদ ভয়ে যে শক সৃষ্টি হয়। সাধারণত মানুষ বিভিন্ন কারণে, আপনজনের শক কিংবা বিভিন্ন কারণে যখন হঠাৎ করে কোনো খারাপ সংবাদ পাওয়ার পরে পেশেন্ট শকে চলে যায়, হঠাৎ করে তার মানসিক স্টেবল থাকে না, এটাই বলতেছে সাইকোজেনিক শক। এটা মনে বুঝতে সমস্যা নেই। এটা বুঝছো? হ্যাঁ স্যার, এটা হচ্ছে মানুষ দেখা গেল ভয় পেল, ভয় পাওয়াতে তার যে শকটা হয় সেটা হচ্ছে সাইকোজেনিক শক। এর কারণ কোন সাইকোজেনিক শক, মেন্টাল শক, একুট স্টেজ ডিসঅর্ডার, ডিসঅর্ডারের একুট স্টেজ, বিভিন্ন অনেক কারণে স্টেজে যদি থাকে পেশেন্ট, অবসাথে থাকে, তাহলে তখন এটা হতে পারে। তাহলে মেন্টাল শক বলে। আর 3 নম্বরে কি বলতেন স্যার এটা? কোথায়? এখানে নিচের লাইনে। একে সাইক্লোজেনিক শক নাকি? এইটাকে যদি এটা একই শক। হ্যাঁ, একে সাইক্লোজেনিক শক, মেন্টাল শক, একুট স্টেজ শক বা একুট স্টেজ রিঅ্যাকশনও বলা হয়। মানে এটা অর অথবা আর কি। তাহলে কোনো কারণে পেশেন্ট যদি খারাপ কিছু নিউজ পাওয়ার পরে যে শকের সৃষ্টি হয়, তার মানসিক অবস্থা খারাপের জন্য যে শকের সৃষ্টি হয়, সেটা হচ্ছে সাইকোজেনিক শক। হ্যাঁ, এখন হচ্ছে ওটিসি ডাক। ওটিসি মানে জানো তো, জানেন? ওভার দ্য কাউন্টার। ওটিসি মানে ওভার দ্য কাউন্টার, কোনো ড্রাগ যখন পেশেন্টের সাইন সিমটমের উপর দেয়া হয়, কোনো যে জ্বর আসছে এর বিপরীতে আমরা নাপা দিচ্ছি, তখন পেশেন্টের ক্লিনিক্যাল ফিচার, মানে পেশেন্ট যেগুলো কমপ্লেন করবে তার উপর ভিত্তি করে যেসব ড্রাগ দেওয়া হয় সেটাই হচ্ছে ওটিসি ড্রাগ। তাহলে হচ্ছে আমরা পড়ি এখানে, দ্য ড্রাগ এন্ড মেডিসিন হুইচ ক্যান বি ইউজ অ্যাকর্ডিং টু পেশেন্ট সিমটম, পেশেন্টের রোগের লক্ষণ অনুযায়ী যেসব ড্রাগ দেওয়া হয় সেটাই হচ্ছে ওটিসি ড্রাগ অর মেডিসিন। পার নাই? সাথেই ছিল তো, তাহলে কি আগে ছিল পিছনে
শুনেছি তো। হুম দ্রুত পাইছি। পাইছেন? এই জায়গায় না? যেটা পড়লেন এখন, যেটা পড়া হলো তারপরে, এরপরেরটাই? হ্যাঁ ওখানে 100টা কোশ্চেন কিনা দেখেন তো। 14। আমারটা মনে হয় একটু, আমার বই মনে হয় একটু পরে আছে বা আগে আছে। আমার বই একটু পরে আছে। ওই যে এবার আগে নিতে আরো 20 দেখেন, 20 পেজ না কি লিখছে এখানে? ডিসেম্বর কত দিচ্ছে? এটা এটার আগে নিতে হবে একবার লাস্ট না। এটা 100 প্লাস। রিভাইজ দিতে হবে তো, নেন দ্রুত একটু করেন। খুঁজে পান নাই? হ্যাঁ হ্যাঁ স্টাডি অফ ডিসিপ্লিন এই আছে। এসে মিলতেছে না। পাইছেন? আমাকে দেন একটু দ্রুত। হ্যাঁ হ্যাঁ পাচ্ছি। তাহলে হচ্ছে ওটিসি ডাক। ওটিসি ডাক হচ্ছে ওভার দ্য কাউন্টার, কাউন্টারের বিপরীতে কোন একটা যখন ফোর্স করে তার বিপরীতে যেটা দেয়া হয়। কাউন্টার মানে কি? আপনাকে মারতে গেলে আপনি কাউন্টারে আরেকটা মারেন, ওটা হচ্ছে কাউন্টার। তাহলে হচ্ছে কখন যখন ফিভার আসবে তার কাউন্টারে যে ডাক দেওয়া হয় সেটা হচ্ছে ওটিসি। ওটিসি মানে সায়েন্স সিনড্রোমের উপর বেসিস করে যেসব ড্রাগ দেওয়া হয়। মাথা ব্যথা হলে প্যারাসিটামল দিচ্ছেন, তাহলে হচ্ছে আমরা এখানে পড়েন, আমরা হচ্ছে দ্য ড্রাগ অ্যান্ড মেডিসিন হুইচ ক্যান বি ইউজ, যেসব ওষুধ ব্যবহার করা হয় অ্যাকর্ডিং টু কি অনুসারে, পেশেন্ট সিমটম, পেশেন্টের সাইন সিমটম অনুসারে, লক্ষণ অনুসারে। আর ওটিসি ড্রাগ অ্যান্ড মেডিসিন, সেগুলো হচ্ছে ওটিসি ড্রাগ অ্যান্ড মেডিসিন। এই ড্রাগগুলো সাধারণত সেফ এন্ড স্টেবল। তাহলে 2 নম্বরে আসেন, এটা বুঝছেন? ওটিসি ড্রাগ বুঝছেন? কি বুঝছেন বলেন তো? এটা হচ্ছে একটা রোগের বিরুদ্ধে আমি যে ওষুধটা প্রয়োগ করব। হ্যাঁ, সাইন সিমটমের সাইন সিমটমের মানে লক্ষণের লক্ষণের উপর ভিত্তি করে যেসব ড্রাগ প্রয়োগ করবো সেটাই হচ্ছে ওটিসি ড্রাগ। হ্যাঁ, মেনশন দ্য নেম ওটিসি মেডিসিন স্টার্ট উইথ এ। কতগুলো ওটিসি ড্রাগের নাম লেখেন যেগুলো ও দিয়ে এ দিয়ে তৈরি। তাহলে 2 নম্বর প্রশ্নটা হচ্ছে কতগুলো ওটিসি ওভার দ্য কাউন্টার ড্রাগের নাম লেখেন যেগুলো এ দিয়ে তৈরি। তাহলে হচ্ছে অ্যালবেন্ডাজল। প্রথমটা কি? অ্যালবেন্ডাজল। অ্যালবেন্ডাজল কি হচ্ছে, চুষি খাওয়া হয়। এটা ডোজ হচ্ছে 400 মিলিগ্রাম। হ্যাঁ, ইট ইজ অ্যান্টি হেলমেন্থিক। এটা সাধারণত অ্যান্টি হেলমেন্থিক, বুঝেন তো? হ্যাঁ, সাধারণত এটা কত, এটা কি জানো, কি বললাম? অ্যান্টি হেলমেন্থিক। এটা হচ্ছে কৃমি জাতীয় ওষুধ, মানে কৃমির বিপক্ষে। হ্যাঁ, পরজীবী যেগুলো মানুষের শরীরে আশ্রয় করে বসবাস করে সেগুলোকে পরজীবী বলে। কিন্তু মানুষের শরীরে কি করে বসবাস করে, আশ্রয় করে, মানুষের শরীর থেকে নিউট্রিশন নিয়ে আবার মানুষকে ক্ষতি করে, সেটা হচ্ছে পরজীবী। তাহলে হচ্ছে অ্যান্টি হেলমেন্থিক মেডিসিন অ্যালবেন্ডাজল, তাহলে হচ্ছে অ্যান্টি হেলমেন্থিক মেডিসিন। তাহলে অ্যান্টাসিড, কয়টা আসলো কি? অ্যান্টাসিড। এটা চুয়েবল, মানে মুখে চুষে খাওয়া হয়। এই ট্যাবলেটটা চুষে খাওয়া হয়। এটা সাধারণত সাসপেনশন পাওয়া যায়, পাউডার জাতীয় পাওয়া যেতে পারে। অ্যান্টাসিড মানে অ্যাসিডের বিপক্ষে যেটা ওষুধ দেওয়া হয়। অ্যাসিড বলতে? অ্যাসিড বুঝেন না? গ্যাস, আচ্ছা গ্যাস ডেভেলপ করে। হ্যাঁ, অ্যান্টাসিড। এটা সাধারণত চুষে খাওয়া হয়। আমরা এই কতগুলো খাই? 20 মিলিগ্রাম। যেটা অ্যালবেন্ডাজল যেটা, ওটা কি খালি 400 এমজি আছে? হ্যাঁ, 400 আছে, 200 আছে। 200 কাদের জন্য? বাচ্চাদের জন্য। বাচ্চারা কিছু বাচ্চাদের জন্য সিরাপ না? সিরাপও দিতে পারে। হ্যাঁ, বাচ্চা সিরাপও আছে। 12 বছরের উপরে হইলে তো ট্যাবলেট দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ। তাহলে হচ্ছে পয়টা অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিডটা কি? এটা একটা জেনেরিক নেম। অ্যাসকর্বিক অ্যাসিড ভিটামিন সি কে অ্যাসকর্বিক অ্যাসিড বলে, ভিটামিন সি কে। এটা সাধারণত চুষে খাওয়ায়। ভিটামিন সি তো খান জানেন। এটা সিরাপও পাওয়া যায়, তাই তো? সিরাপও পাওয়া যায়। এটা কত এমজি? এটা 200 মিলিগ্রাম। ওই যে কি
ট্যাবলেট। ট্যাবলেট 200 200 এর উপরে হয় না? হতে পারে। তাহলে ভিটামিন সি কেন দেওয়া হয়? ভিটামিন সি কি কি কারণে ভিটামিন সির লক্ষণ দেখা দিলে শরীরে ভিটামিন সি দেব? সাধারণত যখন কোনো কারণে স্কিনে ব্লিডিং হয়, হ্যাঁ, ঘা শুকাচ্ছে না, তখন দেয়া হয়। হ্যাঁ, যখন কোনটা স্যার? হ্যাঁ ভিটামিন সি কখন দেয়া হয়? ব্রেনিদি মানে আমরা কি 3 নম্বর ভিটামিন সি না, 3 নাম্বার না, ভিটামিন সি। অ্যাসকর্বিক অ্যাসিডই বলতেছি আমি। হ্যাঁ, ভিটামিন সি কখনো যখন শরীরে কোনো কারণে ব্লিডিং হচ্ছে, কাটাছেঁড়া হয়ে গেছে, তখন শুকানোর জন্য ভিটামিন সি দেওয়া হয়। কখনো মাড়িতে কি হয়, ঘা হয়, মাড়ি ফুলে যায়, হ্যাঁ, তখন দেওয়া হয়। স্কিন যখন রাব হয়ে যায়, সাধারণত এটা অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা এজিং প্রসেসকে ত্বরান্বিত করতে দেয় না। ভিটামিন সি খেলে মানুষের চেহারা সুন্দর হয় এবং বয়স কমে যায়, এজন্য অনেকে ভিটামিন সি খায়। তারপর হচ্ছে জয়েন্টে যখন ব্যথা হয়, ভিটামিন সির অভাবে কি কি কারণে হয়? অভাবে কি হতে পারে? জয়েন্টে ব্যথা হতে পারে সাধারণত, হ্যাঁ, শরীরে ব্যথা হয়ে যেতে পারে, স্কিনটা রুক্ষ হয়ে যেতে পারে। আর হচ্ছে পেশেন্ট অবসাদ ডিপ্রেশনে যখন অবসাদ ডিপ্রেশন হয়, ভিটামিন সির জন্যই হয়ে থাকে। ইনফেকশন, বিভিন্ন ধরনের ইনফেকশন হতে পারে, মাসেলগুলো উইকনেস হতে পারে, মাসেলগুলো যে স্ট্রং থাকে না মানুষের, মাসেলের ক্যাপাসিটিটা কমে যেতে পারে। আর সাধারণত নৌশিয়া মানে বমি বমি ভাবেও সাধারণত ভিটামিন সি দেওয়া হয়। ভিটামিন সি বুঝছেন তো তাহলে? কি কি বলেন তো? ভিটামিন সি হচ্ছে স্যার আপনার যেগুলো ধরনের হচ্ছে মাড়িতে যদি ইনফেকশন হয়, যদি মাড়িতে ঘা হয়, ওই জায়গায় ফুলে যায়, তাহলে ভিটামিন সি দেওয়া হয়। অনেক সময় বমির ক্ষেত্রে ভিটামিন সি দেওয়া হয়। তারপর হচ্ছে শরীরে যদি কোনো অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার অনেকে যেটা বললেন যে বয়স কমানোর জন্য, হ্যাঁ, শরীর দুর্বল লাগতেছে, ফেটিক হয়ে গেছে, অবসাদ হচ্ছে, হ্যাঁ, এখন যে অ্যালবেন্ডাজোল কি? অ্যালবেন্ডাজোল নরমাল ডোজ। হ্যাঁ, অ্যালবেন্ডা হচ্ছে ব্রড স্পেকট্রাম কৃমিনাশক ওষুধ, হ্যাঁ, সাধারণত নিওনেট কৃমির বিরুদ্ধে কাজ করে। নিওনেট একটা গ্রুপ, হ্যাঁ, নেমাটোড একটা গ্রুপ পর্ব। এটা কতগুলো মানুষের পৃথিবীর জীবজন্তুকে কয়েকটা পর্বে ভাগ করা হয়েছে, তার মধ্যে নেমাটোড হচ্ছে দ্বিতীয় বৃহত্তম পর্ব, হ্যাঁ, যতগুলো আছে। প্রথমটা আর্থ্রোপড, তারপর হচ্ছে নেমাটোড হচ্ছে দ্বিতীয় বৃহত্তম। কৃমির বিরুদ্ধে কাজ করে নেমাটোড, কৃমির বিরুদ্ধে কাজ করে, সাধারণত সুতা কৃমির বিরুদ্ধে কাজ করে। হ্যাঁ, এটা ডোজ কি রাতে একটা, 7 দিন পর আবার রাতে একটা। হ্যাঁ, ওই যে অ্যালবেন্ডাজোল, এটা নেমাটোড কৃমির বিরুদ্ধে কাজ করে। আচ্ছা, নেমাটোড কি বিষয়টা বলুন তো? সুতা কৃমি, রাউন্ড ওয়ার্ম। এটা প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব। নেমাটোড হচ্ছে প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব। প্রথমটা কি বললাম? আর্থ্রোপোডা। তারপরে এখন 4 নাম্বার, এটা বুঝছেন? 3 নাম্বারটা এটা চাইছে, খালি ডোজ চাইছে। এটা কি? এটা কৃমিনাশক, ব্রড স্পেকট্রাম মানে বৃহত্তর ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, ওয়াইডলি ব্যবহার হয়, কি কৃমিনাশক হিসেবে ব্যবহার হয় এটা। হ্যাঁ, অ্যালবেন্ডাজোল, এটা না, এটা সাথে লাগানো হবে, ইটা মানে মিস্টেক হয়ে গেছে। জেওএলই, হ্যাঁ, অ্যালবেন্ডাজোল কি? অ্যালবেন্ডাজোলের নরমাল ডোজ কি? হ্যাঁ, তাহলে অ্যালবেন্ডাজোল হচ্ছে কৃমিনাশক। এটা হচ্ছে প্রথম রাতে দিয়ে একদিন দেওয়া হয়, তারপর 7 দিন পর আরেকটা দেওয়া হয়। এটা স্যার কত এমজি হইতে পারে? এর আগে বলা হলো না 400 এমজি। তারপরে ডিফাইন নেমাটোড কি? হ্যাঁ, নেমা অর্থ হচ্ছে, নেমা শব্দটা গ্রিক অর্থ থেকে আসছে। হ্যাঁ, নেমা এনইএমএ আছে না, এটা গ্রিক ওয়ার্ড। এর অর্থ হচ্ছে সুতা বা থ্রেড। নেমা অর্থটা হচ্ছে সুতা। নেমা মানে হচ্ছে থ্রেড বা সুতা। এটা কি কৃমির জন্য নাকি? ওইটাই বলতেছি তো, নেমাটোড বললাম না, নেমাটোড পর্ব থেকে আসছে। নেমাটোড পর্বের জন্য অ্যালবেন্ডাজোল দেওয়া হচ্ছে, নেমাটোড কৃমির জন্য। এখন নেমাটোড কি সেটা আমাদের জানতে হচ্ছে। প্রথমে কি জানলাম বলো তো? বলেন। প্রথমে জানলাম অ্যালবেন্ডাজোল কি। অ্যালবেন্ডাজোল কিসে দেওয়া হয়? নেমাটোড জাতীয় কৃমির জন্য দেওয়া হয়। এখন নেমাটোডটা কি? নেমাটোড হচ্ছে একটা সুতা কৃমি। নেমা অর্থ থ্রেড, যার অর্থ সুতা, আর ইডোস অর্থ ফর্ম মানে আকার। কেমন? সুতার আকার দেখতে, তাই এটাকে নেমাটোড বলতেছে।
হুম, তাহলে এটা হচ্ছে একলিঙ্গী প্রাণী, এটা হচ্ছে একলিঙ্গী। তাহলে হচ্ছে আমরা এখন ইংরেজিটা পড়ি। দ্য নেমাটোড, রাউন্ড ওয়ার্ম এটা কি? এটা নেমাটোড ও রাউন্ড ওয়ার্ম, এটা অপর নাম এটা। আচ্ছা। হ্যাঁ, তাহলে দ্য নেমাটোড ও রাউন্ড ওয়ার্ম কনস্টিটিউট দ্য ফাইলাম, ফাইলাম মানে হচ্ছে পর্ব। ফাইলাম মানে কি? পর্ব। নেমাটোড, এটা নেমাটোড পর্বের একটি কৃমি, নেমাটোডা। নেমাটোডা পর্বের একটি কৃমি হচ্ছে নেমাটোড। হ্যাঁ, উইথ প্লান্ট প্যারাসাইট, প্যারাসাইট মানে হচ্ছে যেগুলো উপরের কি বলে পরজীবী, অন্যের দেহে বসবাস করে। উইথ প্লান্ট প্যারাসাইট নেমাটোড অলসো নোন এজ ইলওয়ার্ম। তাহলে হচ্ছে এটা হচ্ছে গঠন করে একটা পর্ব, কোন পর্বের? নেমাটোড পর্বের একটি প্রাণী, যেটা হচ্ছে পরজীবী প্যারাসাইট। হ্যাঁ, এটা হচ্ছে ইল, এটা হচ্ছে এল, এল মানে হচ্ছে সাপ, সাপের মতো সর্পির আকার, সাপের মতো দেখতে। ওয়ার্ম মানে হচ্ছে কৃমি যেটা। তাহলে এটা কি হচ্ছে? এক ধরনের নেমাটোডস হচ্ছে নেমাটোডা পর্বের এক ধরনের প্রাণী, যেটা সাপের মতো দেখতে। ইলওয়ার্ম, যেটা নন এজ ইলওয়ার্ম, যেটাকে সুতা কৃমি হিসেবেও বলা হয়। দেয়ার ড্রাইভস অ্যানিমেল ফাইলাম ইনহিবিটিং এ ব্রড রেঞ্জ অফ এনভায়রনমেন্ট, যেটা কি ইনহিবিট করে এনভায়রনমেন্টের জন্য অত্যন্ত ক্ষতিকর হিসেবে, ক্ষতিকর জাতীয় একটি প্রাণী। হ্যাঁ, তাহলে প্রথমটা হচ্ছে নেমাটোড ও রাউন্ডওয়ার্ম কনস্টিটিউট ফাইলাম, এটা ফাইলাম পর্বের একটা, নেমাটোড হচ্ছে ফাইলাম এর পর্বটা হচ্ছে নেমাটোডা, নেমাটোডা পর্বের প্রাণী হচ্ছে নেমাটোড। আমি বাংলাটা আবার বলে দিই, নেমাটোডা পর্বের প্রাণী হচ্ছে নেমাটোড। বাংলা যদি লিখতে চাইলে, এটা হচ্ছে পরজীবী, যেটা সুতা কৃমি নামে পরিচিত। স্যার এইখান থেকে প্রথম যে লাইন এটা এইখান থেকে কত কি হবে? কোনটা? এমনি লিখি নেমাটোডা, নেমাটোডস, নেমাটোডস, নেমাটোড হ্যাঁ হচ্ছে হচ্ছে নেমাটোডা নেমাটোডা পর্বের একটি প্রাণী। পরজীবী প্রাণী বলো, পরজীবী প্রাণী, এই একেবারে হয়ে যাবে। যেটি সাপের মতো দেখতে, তাই একে সুতা কৃমিও বলা হয়। সুতার মতো দেখতে আর কি, সাপ সুতার মতো। হ্যাঁ, যেটাই স্যার তাহলে এক নম্বরের এটা একটু বাংলাটা বলে দিবেন, এটা একটু লিখে। হ্যাঁ, ওটিসি ড্রাগে দেখেন, ওটিসি ড্রাগ হচ্ছে পেশেন্টের লক্ষণের উপর, কি বলে, রোগের লক্ষণের উপর, পেশেন্টের রোগের লক্ষণের উপর নির্ভর করে, ভিত্তি করে, হ্যাঁ, যেসব ওষুধ দেয়া হয়। কয়টা সময় পাবো? যতটুকু পারলেন। হ্যাঁ, ওষুধ দেয়া হয়। কমপ্লিট দেয়া হয় তাকে ওটিসি ড্রাগ। হ্যাঁ, কি কোন সমস্যা? না স্যার। তাহলে নেমাটোড বুঝছো? নেমাটোড হচ্ছে পরজীবী, যে নেমাটোডা পর্বের অন্তর্ভুক্ত, যেটা সুতার মতো, তাই সুতা কৃমি বলে। এটি এনভায়রনমেন্টের জন্য অনেক ক্ষতিকর। হ্যাঁ, মেনশন দ্য এক্সাম্পল অফ সাম নেমাটোড, কতগুলো নেমাটোডের উদাহরণ বলছে। 5 নাম্বার বলো তো। মেনশন দি এক্সাম্পল অফ সাম নেমাটোডস। আচ্ছা, কত হচ্ছে? হুকওয়ার্ম, হুক মানে চিনো? হুকওয়ার্ম, হুক মানে বাঁকা এরকম হুক না,
এটা দেখতে এরকম বাঁকা, সেজন্য এটাকে হুক ওয়ার্ম বলতেছে। Hookworm? হ্যাঁ, বক্রকৃমি। এটা হচ্ছে বাংলা হচ্ছে কি বক্রকৃমি? হ্যাঁ হ্যাঁ, স্যার শেষ আপনি করতে পারবো। পড়াশোনা করতেছিলেন তো মানে কোন মেডিকেল থেকে ডেল্টা পড়াশোনা ডেল্টা ডেল্টা মেডিকেল, কোন জায়গায়? মিরপুরে কে। একটু দ্রুত করো, হ্যাঁ, কারণ বক্রকৃমি। আমাকে বলছে ক্লাস শেষ করে দিতে, কারণ পরেরটা আরেকটু বোঝানোর আছে। হ্যাঁ, হ্যাঁ। তারপর হচ্ছে লাং ওয়ার্ম, লাংসে যেই ক্রিম হয় নিউমোনিয়া জাতীয় করতে পারে, হ্যাঁ, নাম এগুলো। আর হচ্ছে পিন ওয়ার্ম, হ্যাঁ, তো এটা 6 থেকে 13 মিলিমিটার লম্বা আর কি, পিন ওয়ার্ম, এটা একটা নাম। হ্যাঁ 6 থেকে 13 মিলিমিটার হ্যাঁ লম্বা। হ্যাঁ, আর হচ্ছে থ্রেড ওয়ার্ম। থ্রেড ওয়ার্ম হচ্ছে এটা মাল্যকারের মতো পেঁচানো আর কি, হ্যাঁ, মালার মতো আর পেঁচানো, থ্রেড ওয়ার্ম। মালার মতো? হ্যাঁ হ্যাঁ। তারপর হচ্ছে ওয়াইপ ওয়ার্ম, মানে ওয়াইপ মানে কি, ওয়াইপ মানে হচ্ছে চাবুক, চাবুক জাতীয়, চাবুকের মতো দেখতে। হ্যাঁ, 5 নম্বরে জুতো। চাবুকের মতো হ্যাঁ দেখতে? হ্যাঁ, চাবুক, ওয়াইপ মানে হচ্ছে চাবুক, হচ্ছে চাবুকের মতো আর কি, সেখান থেকে নাম আসছে। আর হচ্ছে ইলওয়ার্ম মানে সুতা কৃমি। ইলওয়ার্ম তো মানে বললামই, এটা বলি নাই কথা, এটা কোথায় বলছি দেখো তো, নেমাটোডে আছে কিনা এটা, এই ওয়ার্ডটা দেখো। আছে, নোন এস, নোন এস। হ্যাঁ হ্যাঁ। দ্রুত। 6 নাম্বারটা একটু নিজে নিজে পড়ো, আমি বলতেছি। আমার চিত্র ভালো হয় না। স্যার আপনি 7 পর্যন্ত পড়াবেন? আমি কত থেকে পড়াবো? 8 পর্যন্ত পড়াবো। না না, ওইটা হচ্ছে 8, ওইটা তো এই পেজ পর্যন্ত না। হ্যাঁ, এখানে তো 7 পর্যন্ত আছে, 8 পর্যন্ত। এইখানে দেওয়া আছে 8 পর্যন্ত। তাহলে উনি কিভাবে বললেন? আচ্ছা আচ্ছা, 7 পর্যন্ত এটা ধীরে ধীরে তো কমপ্লিট। এটা মানুষ, আমি মানুষ আট করতে পারি না ভালো। আপনি যতটুকু পারেন, এর কোনো সমস্যা নেই, দেখলে হলে তারপর স্টুডেন্ট কম না, ওদেরকে দেখলে আবার পড়ে যায়। অনেকে আসলে ছয় নাম্বারটা একটু দেখো তুমি। স্যার আপনি এখানে না করলে আপনি আমার দিকে আমি ফোনে ছবি তুলে নেব, এত কষ্ট করে দরকার তোমাকে এমনি বুঝাইলেও হবে, তাই না? বুঝাই কেন বুঝা ছবি তুলে নিতে।
এটা হচ্ছে ইন্টারমোভিয়া হিস্টোলিকা, হ্যাঁ, ইন্টারমোভিয়া ভার্মিকুলারিস এর জীবনচক্র, হ্যাঁ, ইন্টারোভিয়াস, ওই বই আছে দেখো। হ্যাঁ, 4 নম্বরে হচ্ছে শোনো, প্রথমে হচ্ছে বিভিন্ন ভাবে মানুষ এই কি বলে বিভিন্ন ধরনের এই ইন্টারমোভিয়া ভার্মিকুলারিসের ডিমগুলা টয়লেটের মাধ্যমে যখন বাইর হয়, এটা স্টিকি ভাবে পায়খানা রাস্তায় লেগে থাকে। তখন আমরা বিভিন্নভাবে চুলকাই কিংবা হাত দিয়ে স্পর্শের ফলে এগুলো নখে হাতে লেগে থাকে। এই ইকগুলা যেটা এই ইন্টারমোভিয়া ভার্মিকুলারিসের ডিমগুলা হাতে লেগে থাকার পরে এটা 3-4 ঘন্টা পর, 4 থেকে 6 ঘন্টা পর এই লার্ভাগুলা, যে ডিমের মধ্যে লার্ভা থাকে, সেটা কি হয়, ম্যাচুর হয়ে যায়, মানে পরিপূর্ণ হয়ে যায়, পূর্ণতা লাভ করে। এর ফলে কি হয়, এটা এমব্রায়োনিক এই যখন নিষিক্ত ডিমগুলা মানুষ বিভিন্ন হাত দিয়ে পায়খানার বিভিন্ন জায়গায় নাড়ার পরে হাতে আসতেছে, 3-4 ঘন্টা পর, মানে 4 থেকে 6 ঘন্টা পর সেগুলো ম্যাচুর হয়ে যাচ্ছে। হওয়ার পরে যখন বিভিন্ন জিনিস নাড়ার পরে মানুষ খায়, মুখ দিয়ে খাওয়ানোর পরে সেগুলো ভিতরে চলে যায়। ভিতরে চলে গিয়ে কি হয়, এটা তো ম্যাচুর ডিমগুলা, তাই না? এই ডিমগুলা তখন স্মল ইন্টেস্টাইনে যায়। স্মল ইন্টেস্টাইনে গিয়ে ডিম ওখান থেকে বাচ্চা বাইর হয়, হ্যাঁ, ডিম পাড়া শুরু হয়, ওখান থেকে এডাল্ট সিকামে যায়। স্মল ইন্টেস্টাইন থেকে সিকামে গিয়ে সেগুলো এডাল্ট ইন হিউম্যান সিকামে গিয়ে সেটা সিকাম যেটা আছে আমরা জানি অ্যাসেন্ডিং কলন, ট্রান্সভার্স কলন, ডিসেন্ডিং কলন, এই সিকাম এর নিচে, এই সিকামে গিয়ে সেগুলো এডাল্ট হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়। আর সেই পরিপূর্ণ আবার কি বলে আমাদের যে পেরিয়ানাল রিজন দিয়ে আসে, অ্যানাস, রেকটাম, এগুলো দিয়ে এসে ফিমেলগুলা এই পেরিয়ানাল রিজনে আটকে থাকে এবং রাতে ওই পেরিয়ানাল রিজনের নিচে গিয়ে রাতে অবস্থান করে এবং যখন চুলকায় তখন আমরা অচেতন মনে সেগুলো চুলকাই কিংবা হাতের স্পর্শে আসে। এর ফলে সেটা আবার হাতে চলে আসে, আবার মুখে যায়, মুখে গিয়ে আবার লার্জ ইন্টেস্টাইনে যায়, লার্জ ইন্টেস্টাইনে গিয়ে ওখানে ডিম পারে, পরিপূর্ণ হয়, সিকামে গিয়ে পরিপূর্ণ হয়। আবার যেগুলো ফিমেলগুলো আবার এনাসে গিয়ে আবার চুলকায়। হ্যাঁ, এটা হচ্ছে পরিচক্রম। এই প্রক্রিয়াটা করতে থাকে, এটা হচ্ছে লাইফ চক্র। আমি এখন ইংরেজিটা পড়ি, একটু দেখো, প্রথম থেকে দেখো। ফিমেল ওয়ার্ম ডিপোজিট এগ ইন স্টিকি মানে আঠালো, হ্যাঁ, স্টিকি মানে লেখো, স্টিকি মানে ফিমেল ওয়ার্ম, বাংলায় লিখো, হ্যাঁ, ফিমেল ওয়ার্ম, না ওটা ফিমেল তো লেখা আছে, মহিলা যেটা আছে, ওয়ার্ম গুলো আছে, মহিলা যে কৃমিটা, হ্যাঁ, ডিম পারে, যেগুলো আঠালো অবস্থায় থাকে এবং নরম, জেলেটিনিয়াস সাবস্টেন্স ডেট স্টিক লেগে থাকে টু দ্য স্কিন অ্যারাউন্ড দ্য অ্যানাস। অ্যানাসের মানে কি বলে আমাদের মলদ্বারের চারপাশে সেগুলো নরম এবং আঠালো ডিম পারে, হ্যাঁ, ডিম পারে আমাদের মলদ্বারের চারপাশে আঠালো অবস্থায় লেগে থাকে। এইভাবে স্বাভাবিকভাবে লেখো, যদি স্বাভাবিক অবস্থায় মানে সহজ বাংলায় বলো, মলদ্বারের চারপাশে আঠালো অবস্থায় লেগে থাকে। কয়টা বাজে? পরেরটা দাও। ইনফেকশন বিগিন মানে কখন ইনফেকশন হচ্ছে, when the pinworm egg are often swollen when people touch their mouth,
হ্যাঁ, যখন মানুষ যখন আপনার স্ক্র্যাচ মানে যখন চুলকায় ওই জায়গাটা, তখন মানুষ কি করে চুলকায়, ওখানের পরে হাতে লেগে থাকে। আন আছে না, এনাসে মানে মলদারে, মলদারে যখন মানুষ চুলকায় হাতের স্পর্শে এসে মলদার চুলকায়, হ্যাঁ মলদারে থেকে হাতের স্পর্শে এসে সেগুলো আবার মানুষ যখন খায় বিভিন্ন জিনিসের মাধ্যমে খায়, সবজির মাধ্যমে, ফলের মাধ্যমে, হ্যাঁ মানুষের মুখে যখন যায় হাতে লেগে যায়। হ্যাঁ, হাতে লেগে যাওয়ার পরে তৃতীয় স্টেপে না এটা হচ্ছে হাতে লেখা যাওয়ার জন্য যখন মুখে টাচ করে তখন কি হয়, মুখের ভিতরে প্রবেশ করে। সেই ডিমগুলো কাপড় চোপড়েও লেগে থাকতে পারে, হ্যাঁ যেহেতু এনাসে আসতেছে হাতের মাধ্যমে খাওয়ারের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে শরীরের মুখে প্রবেশ করে, হ্যাঁ খায়। ইগার সলভেন্ট আফটার ইট সলভেন্ট যখন খাওয়ার পরে দ্য ইট ট্রাভেল টু দ্য স্মল ইন্টেস্টাইন, মুখ যখন খাবে, মুখ দিয়ে খাওয়ানোর পরে এটা হয়ে গেছে, কিন্তু এই যে কাপড়ে লেগে থাকে কিংবা হাতের মাধ্যমে সেগুলো মানুষের মুখের ভেতরে যায়, যাওয়ার পরে এটা কি হবে, যখন খাওয়ার পরে ইটটা কি করবে, যে ডিমটা মানুষের স্মল ইন্টেস্টাইনে যাবে, এবং সেখানে বাচ্চা ফুটাবে। তাহলে ডিমটা স্মল ইন্টেস্টাইনে গিয়ে স্মল ইন্টেস্টাইনে গিয়ে বাচ্চা ফোটায়, হ্যাঁ দ্রুত। তারপরে এটা কোথায় যায়, লার্জ ইন্টেস্টাইনে যায়। লার্জ ইন্টেস্টাইনে 2 থেকে 4 সপ্তাহ থেকে এখানে বড় হয়, বড় হওয়ার পরে আবার নাইটে, রাতে ওই ফিমেলটা কি করে রেকটাম এনাসে মানে মলদারে আবার চলে আসে, তারপর এটা কই যায়, লার্জ ইন্টেস্টাইনে যায়, বৃহদান্ত্র, ক্ষুদ্রান্ত বৃহদান্ত্র যাওয়ার পরে 2 থেকে লার্জ ইন্টেস্টাইন বলতে কি স্যার, বৃহদান্ত, বৃহদান্ত ওটা দরকার না, লেখো এখানে বুঝতে পারবে। লার্জ ইন্টেস্টাইনে গিয়ে 2 থেকে 4 সপ্তাহের মধ্যে বয়স্কে পরিণত হয়, মানে একটা পরিপূর্ণ অ্যাডাল্টে পরিণত হয় 2 থেকে 4 সপ্তাহের মধ্যে। প্রাপ্তবয়স্ক, হ্যাঁ প্রাপ্তবয়স্ক, বাংলাটাও সঠিক বাংলায় মুশকিল। হওয়ার পরে কি হয় না, রাতে এর মধ্যে যেটা ফিমেলটা রাতে প্রেগনেন্ট ফিমেল ওয়ান, মানে প্রেগনেন্ট মানে বুঝছো, গর্ভবতী মহিলা যেটা আছে কৃমিটা রেকটামে যায়। কি হলো, লার্জ ইন্টেস্টাইনের পরে কি হলো, ডিসেন্ডিং করলো, রেকটামে চলে গেল না, রেকটাম তারপর কি এনাসে চলে যায়। তাহলে হচ্ছে মহিলা কৃমিটা, মহিলা গর্ভবতী কৃমি, ওই কৃমি মলদারে তো এটা বলে নাকি, পায়খানা রাস্তাকে কি বলে, মলদারে গিয়ে ডিম পারে। এবং বাইর হয়ে যায়, ডিম পারে গিয়ে বের হয়ে যায়, ডিম পারে, ডিমটা যখন চুলকায়, বুঝো না, এটা তো চুলকায় স্টিকি লাগে থাকে, হ্যাঁ ডিমটা বের হয়ে যায়, হ্যাঁ ডিমটাও কি বের হয়ে যায় ডিমের সাথে, কৃমিটা বাইর হয় না। female pregnant woman warm up to rectum and exist so the anus to the bilating, ওহো বাইর হয়ে যায়, বাইর হয়ে যায় ডিম পারে, হ্যাঁ বাইর শরীর থেকে বের হয়ে যায়। এখানে তো তাই বলছে, দ্য নাইট প্রেগনেন্ট ফিমেল ওয়ার্ম মুভ টু দ্য রেকটাম, রেকটামে মুভ করবে, এক্সিস্ট থ্রু দ্য এনাস, এনাস দিয়ে টু লে ডিম পারে বাইর হয়ে যায়।
এক্সিস্ট মানে বাইরে হয়ে যায়, থো দা এনাস, এনাস দিয়ে টু লে এগ মানে ডিম পেড়ে। তাহলে পরেরটা 6 নাম্বারটা পড়ছো? 6 নাম্বারটা হ্যাঁ, এটা হচ্ছে মেনশন দ্য ডিজিজ কজেস নেমাটোড। কি কি ডিজিজ নেমাটোড করতে পারে? ফাইলেরিয়াসিস করতে পারে। ফাইলেরিয়া মানে কি হচ্ছে, হ্যাঁ মানে লিম্ফ নোডগুলো অবস্ট্রাকশন হলে পাগুলো ফুলে যায়, এলিফ্যান্টিয়াসিস, কারো কারো পা ফুলে দেখো না, ওটা হচ্ছে ফাইলেরিয়াসিস। হ্যাঁ, কি জন্য ফুলে পা না? কারণ লিম্ফ নোড থাকে আমাদের শরীরে বিভিন্ন, ওই লিম্ফ নোডগুলো অবস্ট্রাকশন হয়ে যায়। এই মাছিটার কামড়ে ফাইলেরিয়াসিস মাছি, একটা মাছি আছে কিউলেক্স মসকিউটো, এটা শহরে কামড়ায়, আর এনোফিলিসটা গ্রামে, আর হচ্ছে এডিসটা হচ্ছে কি বলে দ্বীপ জাতীয় মানে চর অঞ্চলে কামড়ায়। এই কামড়ানোর ফলে গোদরোগ হয়। ফাইলেরিয়া মানে হচ্ছে গোদরোগ, এমনি লিখে নাও নামটা, গোদরোগ। ফাইলেরিয়া মানে হচ্ছে গোদরোগ। হ্যাঁ, মানে ফুলে যাওয়া, ফুলে যায়, পায়ে পায়ে ফুলে যায় না, দেখো না তুমি, মানে ভিক্ষা করে কতগুলো মহিলা পা ফুলে ফুলে থাকে। স্যার মেনশন সাম ডিজিজ কজেস বাই নেমাটোড, নেমাটোড দ্বারা যেসব হ্যাঁ, নেমাটোড মানে কি? নেমাটোড মানে কৃমি, ফিতা কৃমি। আচ্ছা, তাহলে কিডনির দ্বারা যে রোগ হয়, হ্যাঁ, হ্যাঁ। আবার এখানে মাছি আসছে। ও এটা হচ্ছে পরজীবী। হ্যাঁ, মাছির মাধ্যমেও এটা ছড়ায়। হ্যাঁ, এই কৃমিটা মাছির মাধ্যমেও ছড়ায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কোন মাছির সাথে যদি ইনফেকশনটা কোনোভাবে কানেক্ট হয় হ্যাঁ, হ্যাঁ, তাহলে হ্যাঁ। আর অ্যাসকারিয়াসিস, তারপরটা হচ্ছে অ্যাসকারিয়াসিস, এটা একটা ডিজিজের নাম। এটা সাধারণত কি হয়, পেশেন্টের অ্যাবডোমিনাল সয়েলিং হয়, পেট কার ছোট ছোট বাচ্চাদের পেট ফুলা থাকে না, দেখো না ছোটতে, ওটা হচ্ছে এই কৃমির জন্য অ্যাসকারিয়াসিস। পরেরটা হচ্ছে টাইকুয়াসিস। হ্যাঁ, টাইকিউনোসিস, টাইকুয়ানোসিস রাউন্ড ওয়ার্ম ইনফেকশনের জন্য হয়। ডায়রিয়া হতে পারে, নোশিয়া, ফেটিক এন্ড স্টোমাক পেন, পেটে ব্যথা শুরু হয়, এর সাইন সিম্পটম হচ্ছে পেটে ব্যথা হবে, ডায়রিয়া হবে, বমি বমি ভাব হবে এবং পেশেন্ট অবসাদে চলে যাবে। রাউন্ড ওয়ার্ম ইনফেকশন, এটা হচ্ছে নেমাটোড জাতীয় কৃমি। আচ্ছা, নেমাটোড জাতীয় কৃমি তো সুতা কৃমি, তাই না? হ্যাঁ, সুতা কৃমি, সুতা কৃমির কারণে এই এই ডিজিজগুলো হচ্ছে না।